জনাব তারেক রহমান সাহেবের সাম্প্রতিক একটি কর্ম মানে কাজ বেশ আলোচিত হচ্ছে। তারপর তার একটি অ্যাপিয়ারেন্স একেবারে সাম্প্রতিক সময়, সেই অ্যাপিয়ারেন্সটিও নিয়েও বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। যেহেতু তিনি একটি দলের শীর্ষ নেতা এবং তার দলের পক্ষ থেকে বলা হচ্ছে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, এবং নির্বাচন হয়ে গেলে যে ভাবি নির্বাচন হোক তার দল ক্ষমতা আসবে বলে বিএনপি নেতাকর্মীরা শতভাগ বিশ্বাসী, 100%। আর বিএনপি ক্ষমতা আসলে শতভাগ তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন, আর লন্ডন থেকে তিনি প্রধানমন্ত্রী রূপে এয়ারপোর্টে নামবেন। এটি মোটামুটি এখন বিএনপির লোকজন ধরিয়ে নিয়েছে, এর বাইরে কোনো কিছু হবে না। এখন আমি দেখলাম যে তারেক রহমান সাহেব যে একজন সামরিক কর্মকর্তা, ডিজিএফ একজন সামরিক কর্মকর্তা, তার সঙ্গে তিনি একটা সময় অনভিপ্রেত আচরণ করেছেন, আনএক্সপেক্টেড, অশোভনীয়, তারপরে শোভনীয় ছিল না, আপত্তিকর। তো সেটাকে তিনি স্মরণ করেছেন এতকাল পরে। ভদ্রলোক একজন মেজর জেনারেল, তার নাম রুমি, এবং সেই রুমি সাহেবের সঙ্গে তিনি খারাপ আচরণ করেছিলেন একদিন। কি করেছিলেন সেটা বলেননি, তবে খারাপ আচরণ করেছিলেন। তার জন্য তিনি প্রথমত সরি বলেছেন, আমি দুঃখিত। তারপর বলেছেন যে এই বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য তিনি অনুরোধ করেছেন। একেবারে ডাইরেক্ট ক্ষমা, অ্যাপোলজি চাওয়া, সরি এবং অ্যাপোলজি। তিনি এখানে সরি বলেছেন, অ্যাপোলজি বলেছেন। আমাদের দেশের যে সংবাদপত্রগুলো, বিশেষ করে যারা সবসময় একটা ব্যালেন্স করে চলে, এখন তারেক রহমান সাহেব এই যে ক্ষমা চেয়েছেন, এটা কোনো পত্রিকা আসেনি, তিনি দুঃখ প্রকাশ করেছেন, সরি বলেছেন। এটা প্রথম আলো থেকে শুরু করে অন্যান্য পত্রিকায় এসেছে। কিন্তু আপনি যদি তার শব্দগুলো উচ্চারণ দেখেন, তাহলে তিনি প্রথমে সরি বলেছেন এবং বিষয়টির জন্য তিনি ক্ষমা প্রার্থনা করেছেন, তারপর আবার সরি বলেছেন, অ্যাগেইন সরি বলেছেন। এখন বক্তব্য হলো যে তারেক রহমান সাহেব যেখানে ক্ষমা চেয়েছেন, আমরা সেখানে সেটাকে সরি বলছি কেন? তিনি কি ক্ষমা চাইতে পারেন না? তার সম্মান, মান, মর্যাদা, আমাদের পত্রপত্রিকাগুলো যেখানে তারেক রহমান সাহেব নিজে ক্ষমা প্রার্থনা করছেন, তিনি বিনয়ী হচ্ছেন, আর আমরা তাকে অহংকারী বানিয়ে দিচ্ছি যে ওই পদে থেকে ক্ষমা চাওয়াটা শোভনীয় না, তিনি শুধু সরি বলেছেন। তো এই হলো আমাদের পত্রপত্রিকার তেলবাজি। দ্বিতীয়, যে এখানে ওই যে ডিজিএফআই যে একজন মেজর জেনারেল, তিনি এই সময়টাতে আগে অপমানিত হওয়ার পরেও তিনি এরকম একটি অনুষ্ঠানে কেন গেলেন? তার কি লাজ লজ্জা নেই? যদি কারো দ্বারা কেউ অপমানিত হয়, এবং এত বছর, আজকে তো না, এই অপমান তিনি হয়েছেন 20 বছর। তো 20 বছর আগে এই অপমানিত হওয়ার পর 20 বছর পরে তিনি ক্ষমা চেয়েছেন। যদি ঘটনাটা এমন হতো যে তিনি সেখানে উপস্থিত নেই, তারেক রহমান সাহেব অন্যান্য যারা কর্মকর্তা, সাবেক কর্মকর্তা উপস্থিত হয়েছেন, তাদের মাধ্যমে তিনি খোঁজ নিলেন যে ওই এক কর্মকর্তা তিনি কি আছেন? নেই। এখানে এসেছেন? আসেননি। তাহলে আমার সালাম দিবেন, আই এম সরি, বা আমি সেদিন যে আচরণ করেছিলাম তার কাছে গিয়ে আমার পক্ষ থেকে আমার যে ক্ষমা চেয়েছি এটা তাকে পৌঁছে দেবেন। এটি ওই অফিসারের যে আত্মমর্যাদা বোধ আছে, সম্মান বোধ আছে, এটা মনে হতো। কিন্তু যেহেতু তিনি একজন দলীয় পান্ডা হিসেবে, এই মেজর জেনারেল রুমি সাবেক দলীয় পান্ডা হিসেবে, তারপরে দলীয় একজন যাকে বলা হয় তাবেদার হিসেবে, তারেক রহমান সাহেবের কর্মী হিসেবে, আরও যদি বলেন সেবক হিসেবে, আরও যদি বলেন, আর বললাম না, তিনি সেখানে উপস্থিত হয়েছেন অবনত মস্তকে তার নেতার প্রতি আনুগত্য দেখানোর জন্য। তো সেখানে আসলে তার কাছে ক্ষমা চাওয়া তারেক রহমান সাহেবের কোনো প্রয়োজন ছিল না, এর মধ্যে কোনো উদার্যতা নেই। আর তার যদি আত্মমর্যাদা বোধ থাকতো, আত্মসম্মান বোধ থাকতো, এবং তারেক রহমান সাহেবের সেই দিনের বক্তব্যে তিনি যদি আহত হতেন, তিনি ভুলেও সেখানে যেতেন না। একজন মেজর জেনারেল এইভাবে পাবলিকলি কত আগে, এটা কত সালে হয়েছে আমি জানি না, এত আগে পাবলিকলি, এখন তো ধরেন মেজর জেনারেল আর্মি কর্মকর্তাদেরকে উঠতে বসতে মানুষজন অপমান করে, আমাদের অনেকে ক্যান্টনমেন্ট ভাঙতে চায়, অনেকে ব্রিগেডিয়ারদেরকে বকা দেয়, মেজর জেনারেলকে বকা দেয়, সেনাপ্রধানকে বকা দেয়, এটা এখন ভাত মাছ হয়ে গেছে। কিন্তু আজ থেকে 20 বছর আগে একজন আর্মির সিপাহীর সঙ্গে, কনস্টেবলের সঙ্গে বেয়াদবি করার দুঃসাহস বাংলাদেশে কারো ছিল না। তো ওই অবস্থাতে তারেক রহমান সাহেব যদি একজন মেজর জেনারেলের সঙ্গে খারাপ আচরণ করে থাকেন, ইট ওয়াজ ওয়াইজ, এটা চেপে যাওয়া উচিত ছিল। তারেক রহমান সাহেবের জন্য উপস্থিত ছিল যে এই লোক এত বছর আগে এই কাজ করেছে, 20 বছর আগে করেছে, এখন প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি রাতারাতি সেই জিনিসটা পরিবর্তন করবেন বা পরিবর্তন হয়ে গেছে, কেউ বিশ্বাস করবে না। কারণ হলো অভ্যাস, চরিত্র, ক্যারেক্টারিস্টিক্স, কিয়ামত পর্যন্ত মরে গেলেও মানুষের পরিবর্তন হয় না। তার যারা উপদেষ্টা আছে তারা কেন এই জিনিসটি সামনে আনলেন আমার মাথায় ঢুকছে না। এই আমি কথাগুলো খোলামেলা বললাম, কিন্তু যারা তারেক রহমান সাহেবের প্রতিপক্ষ তারা কিন্তু ঠিকই বুঝে গেছেন, এবং এই জিনিসগুলো নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা হচ্ছে বলেই আমি কিন্তু এই কথাগুলো বললাম, যেন দ্বিতীয়বার এই ভুলগুলো না করে। যারা বোঝার চেষ্টা করুন যে 20 বছর আগে তিনি এই কাজগুলো করেছেন, যখন বাংলাদেশে পুলিশের একজন কনস্টেবল বা আর্মির একজন সিপাহীর সঙ্গে কেউ উচ্চস্বরে কথা বলতে পারতো না, তখন তিনি একজন মেজর জেনারেলকে এই ভাষায় কথা বলেছেন, এবং এত তীব্রতার সঙ্গে কথা বলেছেন যে গত 20-30 বছর বা 25 বছর তিনি এটা ভুলেননি। আই ডোন্ট নো যেটা কত সালে হয়েছে। তো যা হোক, তারেক রহমান সাহেবের যখন ক্ষমতায় ছিলেন আমি সেটাকে সর্বনিম্ন সময় দিলাম, তাও তো 20 বছর হয়ে গেছে, 22 বছর হয়ে গেছে। তো তার সেই কর্মটা তিনি এতটা রুট ছিলেন যে স্বয়ং তারেক রহমান সাহেব এটা ভুলেননি। আর যেই লোক মানে যাকে তিনি অপমান করেছিলেন, তার কাছে সরি বলার কোনো প্রয়োজনই নেই, কেননা তিনি সেটা ডাল ভাত মনে করেছিলেন, ওটাকে তার প্রাপ্য মনে করেছিলেন, এবং ওটাকে তিনি মনে করেছিলেন যে তার পুরস্কার। একটা উদাহরণ নেই,
একবার শেখ হাসিনা খুব রাগ হয়েছেন বলে আমার প্রতি সবাই বলাবলি করলো পার্লামেন্টে। আমি খুব অভিমান করলাম। অভিমান করার পরে আমি সেই কয়েকটা টক শোতে সরকারের খুব সমালোচনা করলাম। তো সমালোচনা করার পর এখন শেখ হাসিনা চাইলেন যে আমার সঙ্গে আমি যেন তার কাছে গিয়ে সরি বলি। এই জন্য দলের মধ্যে বেশ কয়েকজন সিনিয়র যারা নেতা আছেন তারা আমাকে বললেন যে এরকম নেত্রী খুব রাগ করেছেন, তুমি যাকে বলা হয় দলের বিরুদ্ধে কথাবার্তা বলেছো, এই জন্য টকশো থেকে এই সমস্ত কথাবার্তা বলেছো, লিখেছো, এই জন্য তুমি খুব রাগ করেছেন, তাড়াতাড়ি গিয়ে সরি বলো। অনেক সিনিয়র নেতা, প্রেসিডেন্ট মেম্বার। তো দলের মধ্যে এরকম দালাল থাকে, মানে সবসময় দালাল থাকে। তো তারা আমাকে কনভিন্স করার চেষ্টা করছে যে তুমি গিয়ে নেত্রী পা ধরে ক্ষমা চাও। আমি বললাম যে আমি একটু মরে গেলেও পারবো না। এ কারণে উনি আমার সম্পর্কে বাজে কথা বলেছেন, বকা দিয়েছেন। তো তারা বলে যে আরে কি বলো তুমি, শেখ হাসিনার পবিত্র মুখ দিয়ে তোমার সম্পর্কে কথা বলেছে, এটা গালি হোক যা হোক, এটা তো তোমার জন্য একটা প্রশংসা, এটা তো তোমার জন্য একটা বিরাট ব্যাপার। তুমি যে কোনো ওসিলায় তার কাছে যেতে পারছো, সেটা গালির মাধ্যমে হোক, ভালোবাসার মাধ্যমে হোক, কিংবা এই যে তুমি এখন তার কাছে গিয়ে তার পা ধরে মাপ চাইবা, এটা তো একটা সুযোগ। আমরা তো এই সুযোগের আশায় বসে থাকি। বিশ্বাস করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, আমি নাম বলতে পারবো এখন। আমি তাকে বললাম ভাই মাফ করেন, আমার এই রাজনীতি দরকার নেই, আমার এই নমিনেশন দরকার নেই, আমি যেভাবে আছি সেভাবেই থাকি। এটা 2011-12 সনের ঘটনা। তো এখন দেখুন, আপনি যখন এইভাবে লাথি খাওয়া, গুঁতো খাওয়া, কিল খাওয়া, অপমানিত হওয়া, লাঞ্ছিত হওয়া, এটাকে মনে করবেন আপনার পুরস্কার, সেক্ষেত্রে আপনার কাছে তো আমার সরি বলার দরকার নেই। আপনি মনে করছেন এটা আমার পুরস্কার, এবং সরি বলে বরং সে পুরস্কারকে আরও ছোটো করা হলো। তা যিনি ওখানে গেছেন তার যে উপস্থিতি আর যিনি সরি বলেছেন, এই দুটোর সঙ্গে আসলে রসায়নটা হয়নি। ইন্টেলেকচুয়াল লেভেলে খুব যারা নিম্নমানের বোকা টাইপের লোক, হাবাগোবা টাইপের লোক, তারা গিয়ে বলবেন হায় হায়, নেতার এত বুদ্ধি, এত স্মরণ শক্তি যে এতদিনের ঘটনা তিনি মনে রেখেছেন। আবার নেতা এত ভালো যে তিনি এই ঘটনার জন্য অনুশোচনা বোধ করছেন, পাবলিকলি এভাবে সরি বলছেন। অনুশোচনাটা খুব গোপন হয়, বিটুইন ইউ অ্যান্ড মি। যে ভদ্রলোক সেদিন পাবলিকলি বেজ্জতি হয়েছেন, আবার দ্বিতীয়বার তিনি আবার পাবলিকলি বেজ্জতি হলেন, যে একটা সময় তাকে এই কাজগুলো করা হয়েছে। এই যেমন আমি যে কথাগুলো বললাম, আমি তো এই ভদ্রলোকের নামও জানতাম না। এখন সেই ভদ্রলোককে যদি আমি দেখি, মিস্টার রুমি মেজর জেনারেল, আমি তাকে কি মনে করব? মানে তাকে কি মনে করব? কিছুই মনে করবো না। এনিওয়ে, গেল এটা। সেকেন্ড থিং হলো যে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের আপসীর নেত্রী, এবং জনাব তারেক রহমান সাহেবের রাজনীতির যে মূল অ্যাসেট, একটি হলো তার মায়ের নেতৃত্ব, আর একটি হলো তার পিতার ঐতিহ্য। তো এই দুজন বিএনপিকে যে সেই নিয়ে এসেছে, তার প্রেক্ষিতে আমরা এখন জনাব তারেক রহমান সাহেব, তার সহধর্মিণী জুবাইদা রহমান, কিংবা তার সন্তান জিয়াউর রহমান, তাদেরকে আমরা সবাই মাথায় করে রাখছি। এটা হলো বাস্তবতা। তো সেই দিক থেকে বেগম যে এখন হাসপাতালে, আমরা যারা সাধারণ জনগণ আমরা ধরে নিচ্ছি যে এটি এখন যে পুরো জিয়া পরিবারের মধ্যে একটা বিষাদময় অবস্থা। মৃত্যুসজ্জায় যার মা থাকেন, তার মতো অভাগা, তার মতো কষ্টের কেউ নেই, এটা সাধারণত সবাই মনে করেন। মৃত্যুর পরে একটা নির্দিষ্ট সময় পরে মানুষ স্বাভাবিক হয়, এবং এই স্বাভাবিকতা হওয়ার জন্য জিয়াফত করা হয়। এটা ঐতিহ্য যেন এই সুখটি বা শোকটি মানুষ ভুলতে পারে। কিন্তু বেগম জিয়া যেখানে আইসিইউতে রয়েছেন, লাইফ সাপোর্টে রয়েছেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন, সেখানে তারেক রহমান সাহেবের ড্রেস কোড, তার কথা, মুখভঙ্গি, সব কিছুর মধ্যেই একটা শোকের ছায়া থাকবে, এটা আবহমান বাংলার বিশ্বাস। কিন্তু তার পরিবর্তে তিনি যে স্বাভাবিক আচরণ করছেন, স্বাভাবিক কথা বলছেন, এবং সাম্প্রতিক সময়টিতে তার বেশ কয়েকটি ভিডিওতে তার মুখে যে মুচকি হাসি দেখা দিয়েছে, এটা নিয়ে বিএনপি যারা লোকজন তারা হয়তো বলার চেষ্টা করবে যে দেখুন আমার নেতা কতটা রাজনৈতিকভাবে পরিপক্ক, দেশের জন্য কতটা অন্তঃপ্রাণ, এবং এই রাজনীতিকে এগিয়ে নেওয়ার জন্য তিনি মানে নিজের যে কষ্ট বেদনা এটাকে মাটি চাপা দিয়েছেন। এবং একদিকে তার মৃত্যু শয্যাশায়ী মা, আর অন্যদিকে দেশ এবং জাতির প্রতি তার কর্তব্য, সেই কর্তব্যকে স্মরণ করে তিনি আমাদের সামনে আসছেন, এবং এক বস্তা কষ্ট বুকের মধ্যে চাপা রেখে তিনি কাষ্ঠ হাসি, মুচকি হাসি দিয়ে তিনি আমাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন, আমাদেরকে জ্ঞান করার চেষ্টা করছেন। এটা হলো পজিটিভ কথা। আর নেগেটিভ কথা তার প্রতিপক্ষরা কি বলতে পারে, এটা একটু সামাজিক মাধ্যম খুলে দেখেন, আওয়ামী লীগের লোকজন কী বলছে। কাজে কিছু কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো এখন সবেমাত্র শুরু, তফসিল ঘোষণার পরে শুরু। এখন প্রতিটা ঘন্টা মুহূর্ত আওয়ামী লীগের জন্য এবং জনাব তারেক রহমান সাহেবের জন্য এবং বিএনপির জন্য এটি একটি মহাভারতের যুদ্ধের মতো হয়ে যাবে, জামাতের জন্য চতুর্মুখী যুদ্ধ। এবং সেখানে ন্যূনতম সামান্য একটি ভুল রাজনৈতিকভাবে অনেককে বহুদূর পিছিয়ে দিতে পারে। আশা করি জনাব তারেক রহমান সাহেব, তার উপদেষ্টা মণ্ডলী, দলের শীর্ষ যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করবেন।